অ্যাঙ্গার যে শুধুমাত্র অ্যাঙ্গার তা না, এটা অনেকগুলো ইমোশনের মিক্স হিসেবে কাজ করতে পারে। অ্যাঙ্গার যে শুধুমাত্র রাগটাকেই বোঝায় তা কিন্তু না, এটা মাঝে মাঝে একটা হিংসও হতে পারে যে আমাকে কেউ বুঝো বা আমাকে কেউ শুনো, আমার হেল্প দরকার, এখনই বলতে হবে, এখনই সব ঠিক করতে হবে, এটার যেটা টেন্ডেন্সি, এই জায়গাটা আমাদেরকে বন্ধ করতে হবে। অনেক মা বাবা আমাকে প্রায় একটা প্রশ্ন করেন, আমার সন্তান আগে এমন ছিল না, আজকাল খুব অল্পতেই রেগে যাচ্ছে, খুব অল্পতেই রিয়্যাক্ট করে ফেলছে, খারাপ আচরণ করছে, কি করব কিছুই বুঝতে পারছি না। এখন প্রশ্ন হলো, এই যে খারাপ আচরণ, এটা কি শুধুই খারাপ আচরণ নাকি এর পেছনে আরো কিছু আছে? আজকে আমরা এই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করব। টিনেজদের মধ্যে রাগ আসলে কি? রাগ কিন্তু একটা বেসিক ইমোশন। আমরা যেমন হ্যাপি ফিল করি, স্যাড ফিল করি, ফ্রাস্ট্রেশন কাজ করে আমাদের মধ্যে, ভয় পাই, ঠিক একইভাবে আমাদের মধ্যে রাগও কাজ করে। কিন্তু রাগটা কখন প্রবলেমেটিক হয়? যখন দেখা যায় আমরা রাগের ফলে এমন কোনো আচরণ করে ফেলছি যা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়। হয়তোবা অন্যান্য সময় আমরা হয়তোবা এই আচরণটা করতাম না, হয়তোবা আমি রাগের ফলে চিল্লাচিল্লি করছি, হয়তোবা আমি মুখের উপর জোরে গেট লাগিয়ে দিচ্ছি, হয়তোবা আমি ভাঙচুর করছি বা এমন কোনো কাজ করছি যার ফলে আমার পরবর্তীতে গিল্টি ফিল কাজ করে। টিনেজদের রাগের ক্ষেত্রে সাইকোলজিক্যালি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, এই রাগটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ডারি ইমোশন হিসেবে কাজ করে, প্রাইমারি ইমোশন না। যেমন রাগের পেছনে অন্য একটা ইমোশন লুকিয়ে থাকে, সেটা হতে পারে কষ্ট, ফ্রাস্ট্রেশন, রিজেকশন, হিউমিলিয়েশন, শেম, হ্যাঁ, ভয় বা মিসআন্ডারস্টুড ফিল করা। হয়তোবা তার অনেক কষ্ট হচ্ছে বা সে অনেক ফ্রাস্ট্রেটেড আছে, এটাকে সে প্রকাশ করতে পারছে না। কষ্ট, ফ্রাস্ট্রেশন প্রকাশ করা থেকে রাগটা প্রকাশ করা ইজিয়ার, মোর কনভিনিয়েন্ট। তো তখন দেখা যাচ্ছে সে হয়তো বা রাগের মাধ্যমে তার এই ভেতরকার কষ্টটাকে প্রকাশ করছে। এখন আমরা জানবো রাগটা টিনেজে কেন বেশি হয়। টিনেজটা কি? একটা ট্রানজিশন পিরিয়ড চাইল্ডহুড আর অ্যাডাল্টহুডের মধ্যে। মানে আপনার বাচ্চা চাইল্ড ছিল এতদিন পর্যন্ত, সে আস্তে আস্তে করে অ্যাডাল্ট হচ্ছে, সেই মাঝের যে ফেজটা সেটাকে আমরা টিনেজ বলি। এই সময়টাতে কিন্তু একটা বাচ্চা অনেক কিছুর মধ্য দিয়ে যায়, তার মধ্যে হরমোনাল চেঞ্জেস হয়, তার মধ্যে ব্রেইন ডেভেলপমেন্টের কাজ তখন চলতে থাকে, প্লাস একাডেমিক প্রেশার, সোশ্যাল প্রেশার তো আছেই। এটা ছাড়া দেখা যায় তার মধ্যে আইডেন্টিটি কনফিউশন অনেক হয়ে থাকে। সো এক্ষেত্রে দেখা যায় টিনেজ হয়তো বা তার বডিটা হয়তো বা খুব দ্রুত গ্রো করছে, কিন্তু তার ব্রেইনটা কিন্তু, মানে ব্রেইনের যে কন্ট্রোল সিস্টেম সেটা কিন্তু তখনও ম্যাচিউরিং অবস্থায় আছে, লাইক ম্যাচিউর হচ্ছে, তখনও কিন্তু ফুললি ডেভেলপড হয় নাই। এটাকে আমি একটা গাড়ির সাথে তুলনা করতে পারি। যেমন গাড়ির ইঞ্জিনটা অনেক স্ট্রং, বাট গাড়ির যে ব্রেকটা, মানে ব্রেকিং সিস্টেমটা, ব্রেকটা হচ্ছে গিয়ে ভালো না বা উইক। ঠিক একইভাবে এখানে ইঞ্জিনটা হচ্ছে তার ইমোশনস, তার হরমোনস, তো এটা খুবই স্ট্রং থাকে, কিন্তু তার যে ব্রেক সিস্টেমটা, লাইক হচ্ছে সেলফ কন্ট্রোলিং যে সিস্টেমটা, সেটা অনেক উইক থাকে, যার ফলে সে দেখা যায় অনেক রেগে যাচ্ছে, খুব অল্পতেই রেগে যাচ্ছে, কিন্তু সে ইজিলি নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না। এছাড়াও এই বয়সে তাদের যে হরমোনগুলো খুব ফ্ল্যাকচুয়েট করে, লাইক এটা ওয়েভের মতো, লাইক কখনো কখনো অনেক নর্মাল আছে, সে নর্মাল আছে, আবার কখনো কখনো অনেক বেশি রেগে যাচ্ছে বা আপসেট হয়ে যাচ্ছে, তো তার একটা ইমোশনগুলো অনেক ফ্ল্যাকচুয়েট করছে। এছাড়াও দেখা যায় যে একজন টিনেজের যে ইমোশনটা, এটা অনেক বেশি ইন্টেন্স হয় বড় বা অ্যাডাল্ট পার্সনদের থেকে। দেখা যায় ছোট্ট একটা কথা আপনি বললেন, হয়তোবা তারা এটাকে ইনসাল্ট হিসেবে নিয়ে নিল, বা ছোট্ট একটা রেস্ট্রিকশন দিলেন, সেটা হয়তোবা সে ভাবলো যে তার ইন্ডিপেন্ডেন্সকে বা তাকে কন্ট্রোল করা হচ্ছে। অথবা আপনি হয়তোবা কোনোটা ক্রিটিসিজম করলেন, সে হয়তোবা এটাকে রিজেকশন হিসেবে দেখতে পারে। অ্যাঙ্গার যে শুধুমাত্র অ্যাঙ্গার তা না, এটা অনেকগুলো ইমোশনের মিক্স হিসেবে মানে কাজ করতে পারে। তো আমাদের আগে বুঝতে হবে যে সে আসলে কিসের মধ্য দিয়ে যাচ্ছে। এটা ছাড়াও আরো কিছু সাধারণ কারণ থাকতে পারে, যেমন তার একাডেমিক প্রেশার। আমরা আগেও বলেছি যে এই বয়সে দেখা যাচ্ছে একাডেমিক প্রেশার অনেক বেশি থাকে, তার পড়াশোনা, কোচিং, স্কুল, এক্সাম, অনেক কিছু নিয়ে, প্লাস ফিউচার নিয়ে অনেক ধরনের টেনশনে থাকে টিনেজরা। তো তখন দেখা যায় এই স্ট্রেসগুলো তারা নিতে পারে না, অ্যান্ড এটা হয়তো বা তারা অ্যাঙ্গারে প্রকাশ করে, অ্যাঙ্গারের মাধ্যমে। এটা ছাড়াও দেখা যায় সোশ্যাল মিডিয়া একটা ইনফ্লুয়েন্সও বা কম্প্যারিজনও কাজ করে। তারা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে এত বেশি পোজার হচ্ছে,
হয়তোবা তারা নিজেদেরকে অন্যের সাথে কম্পেয়ার করে ফেলছে যে তারা হয়তোবা অনেক ভালো আছে, তারা হয়তোবা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে বা তারা হয়তোবা ইন্ডিপেন্ডেন্সি পাচ্ছে, আমি কেন পাচ্ছি না বা আমি কেন পারফেক্ট না। তো এই জায়গাগুলো তাদের মধ্যে অনেক বেশি ইনসিকিউরিটি তৈরি করে, পর্যায়ে তাদের মধ্যে লো সেলফ এস্টিম তৈরি হয়, যা একটা পর্যায়ে হয়তোবা অ্যাঙ্গারে রূপ নিতে পারে। এটা ছাড়াও তাদের মধ্যে কম্প্যারিজন অনেক মানে এফেক্ট করতে পারে অ্যাঙ্গারকে। যেমন বাবা-মা যদি সবসময় তাকে অন্য বাচ্চাদের সাথে কম্পেয়ার করে, লাইক ও এত ভালো করছে তুমি কেন করছো না, বা তোমার কাজিন তো এত কিছু হ্যান্ডেল করছে তোমার কেন ইস্যু হচ্ছে, বা আমরা তো আমাদের সময়ে সবকিছু হ্যান্ডেল করে এসেছি তুমি কেন পারতেছো না। তো এই কম্প্যারিজনগুলো যখন আমরা করি তখন চাইল্ডের মধ্যে একটা শেম তৈরি হয়, যেটা হয়তোবা এই শেমটা হয়তোবা এক্সপ্রেস করতে পারছে না, হয়তোবা সেটা সে রাগে প্রকাশ করছে। এটা ছাড়াও ফ্রেন্ডশিপ বা রিলেশনশিপ ইস্যুসও কিন্তু এই বয়সের টিনেজদেরকে অনেক বেশি এফেক্ট করে। যেমন এই বয়সে ফ্রেন্ডশিপ অ্যান্ড রিলেশনশিপ এই দুটা জিনিসই কিন্তু তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অ্যান্ড এই জায়গাতে যদি অসুবিধা হয় বা সেক্ষেত্রে তাদেরকে অনেক এফেক্ট করে, তারা অনেক লো মুডে থাকে, ফ্রাস্ট্রেশন কাজ করে এবং একটা পর্যায়ে সেটা অ্যাঙ্গারে রূপ নিতে পারে। সে তার ফ্রেন্ডের সাথে কোনো বিষয়ে ঝগড়া হলো, তার অনেক বেশি ফ্রাস্ট্রেটেড লাগছে, তার অনেক বেশি কষ্ট লাগছে, সে হয়তোবা বাসায় এসে বোনদের সাথে বা ছোট বোন ভাইদের সাথে অথবা প্যারেন্টসের সাথে চিল্লাচিল্লি করলো বা অ্যাঙ্গারটা শো করলো। আরেকটা কারণ হতে পারে ফিলিং আনহার্ড, লাইক আপনার কথা কেউ শুনছে না। অ্যাঙ্গার যে শুধুমাত্র রাগটাকেই বোঝায় তা কিন্তু না, এটা মাঝে মাঝে একটা হিংসও হতে পারে যে আমাকে কেউ বুঝো বা আমাকে কেউ শুনো, আমার হেল্প দরকার। তো সামটাইমস বাচ্চার বা টিনেজরা এরকম ফিল করে যে তাদেরকে কেউ বুঝতেছে না বা তাদেরকে কেউ শুনছে না, তাদেরকে কেউ গুরুত্ব দিচ্ছে না। তো এই জিনিসগুলো যখন হয় তখনও তারা কিন্তু অনেক বেশি ফ্রাস্ট্রেটেড থাকে, ইনসিকিউরিটি থাকে। তো তখন তাদের মধ্যে রাগটা হতে পারে। এখন আমরা কথা বলবো যে বাবা-মা এক্ষেত্রে কি করতে পারেন রাগের ক্ষেত্রে। সন্তানরা যখন হয়তোবা অনেক বেশি রেগে যাচ্ছে, অনেক বেশি অ্যাগ্রেসিভ আচরণ করছে, তখন বাবা-মার করণীয় কি হতে পারে? তো আজকে আমরা অনেকগুলো পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে শান্ত থাকুন। সঙ্গে সঙ্গে পাল্টা রাগ করা যাবে না। আপনার নিজের ইমোশনটাকে রেগুলেট করতে হবে। সন্তান হয়তোবা জোরে কথা বলছে, সামনে জোরে গেট লাগিয়ে দিল বা রুড ভাবে রিপ্লাই করছে, তখন আমরা নর্মালি কি করি প্যারেন্টসরা, আমরাও রেগে যাচ্ছি, আমরাও পাল্টা রাগ দেখিয়ে ফেলছি। তো এটা কি করে সিচুয়েশনটাকে আরো বেশি এসকেলেট করে। তো এক্ষেত্রে কি করতে হবে, প্যারেন্টসদের শান্ত থাকতে হবে, ওই সময়ে কোনো প্রকার রাগ দেখানো যাবে না। আস্তে আস্তে করে তখন সিচুয়েশনটা বা টেনশনটা কমতে সাহায্য করবে এই জিনিসটা। এক্ষেত্রে আপনি হয়তোবা বলতে পারেন তুমি অনেক বেশি রেগে আছো, আমরা একটু পরে কথা বলি। 2 হচ্ছে রাগের নিচের যে ইমোশনটা, ভেতরের যে ইমোশনটা, এটা মানে বোঝার চেষ্টা করাটা জরুরি। আমি তো প্রথমেই বলেছি রাগটাকে শুধুমাত্র একটা আচরণ হিসেবে না দেখে, যে সে হয়তোবা রুড আচরণ করছে, সে হয়তোবা চিল্লাচিল্লি করছে, এটাকে না দেখে রাগটাকে ইমোশন হিসেবে বোঝার চেষ্টা করুন। রাগের ভেতরে কি ইমোশন কাজ করছে সেই জিনিসটাও বোঝার চেষ্টা করতে পারেন। তো রাগের পেছনে থাকতে পারে সেইম, রাগের পেছনে থাকতে পারে ইনসিকিউরিটি, রাগের পেছনে থাকতে পারে রিজেকশন, ফ্রাস্ট্রেশন, এনিথিং। তো আমরা এক্ষেত্রে নিজেকে প্রশ্ন করতে পারি, আচ্ছা আমার সন্তানের কি কিছু হয়েছে, বা ও কি কোনো কারণে কষ্ট পেয়েছে, ও কি কোনো কারণে স্ট্রেসড আউট, ও কি কোনো ফ্রেন্ডদের সাথে কোনো ঝগড়া হয়েছে, বা ও কি কোনো কারণে ওকে কি কম্প্যারিজন করা হয়েছে। নিজেকে একটু প্রশ্ন করতে পারি যে আসলে কি হয়েছে। অ্যান্ড তার সাথে কমিউনিকেট করা যেতে পারে যে আমি আছি তোমার পাশে, তুমি চাইলে আমাকে শেয়ার করতে পারো, আমি তোমাকে কোনো প্রকার জাজ করব না। তো এই জিনিসগুলো আমরা তাকে আস্তে আস্তে বলতে পারি। 3 হচ্ছে সাথে সাথে লেকচার দেওয়া যাবে না। তো আমরা কি করি, স্বভাবতই যখন রাগ হচ্ছে বা যখন সঙ্গে সঙ্গে আমরা লেকচার দিতে থাকি যে তোমার তো এটা করা উচিত বা এটা করা উচিত, তুমি তো এই জিনিসগুলো করছো না। তো আমরা লেকচার দিতে থাকি বা আমরা এইভাবে জিনিসগুলো হ্যান্ডেল করেছি। তো লেকচার না দিয়ে বরং ওই মুহূর্তে পাশে থাকুন, কারণ
যখন অতিরিক্ত রাগের মধ্যে আপনার সন্তান থাকবে ওই মুহূর্তে কিন্তু তার রেশনাল মাইন্ডটা অ্যাক্টিভ না। তার ইমোশনাল ব্রেইনটা দেখবেন রেশনাল মাইন্ডটাকে একদম ক্যাপচার করে রেখেছে, মানে ঢেকে রেখেছে। তো ওই মুহূর্তে আপনি যতই লেকচার দেন না কেন আপনার সন্তান কিন্তু ওই মুহূর্তে বুঝতে পারবে না, বরং সে আরো শাটডাউন করতে পারে। সো এক্ষেত্রে লেকচার দেওয়া বন্ধ করতে হবে ওই মুহূর্তে। এছাড়াও আমরা বলি যে যখন হিটেড মোমেন্ট থাকবে ওই মুহূর্তে পজ নেওয়াটাই খুব ভালো। ওই মুহূর্তে কোনো উচিত কথাও যে বলতে হবে তা না। এক্ষেত্রে আপনি বলতে পারেন তুমি শান্ত হলে আমরা বসে কথা বলবো। সেক্ষেত্রে সেও হয়তোবা কিছুটা বুঝতে চেষ্টা করবে। 4, ভ্যালিডেট করুন, বাট বিহেভিয়ারটাকে কিন্তু আপনি অ্যাপ্রুভ করছেন না। এটা খুব মানে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্থক্য। হ্যাঁ, সো আপনি হয়তো তার ইমোশনটাকে ভ্যালিডেট করলেন যে তার রাগটা যেটা হচ্ছে এটা খুবই স্বাভাবিক, কিন্তু তাকে এই জিনিসটাও জানালেন যে কিন্তু চিৎকার করে যে কথা বলা এই জিনিসটা কিন্তু ঠিক না। তো এই জিনিসটা যে আপনি চান না, তো এই জিনিসটাও তাকে বলতে হবে। তা মেইনলি তার ইমোশনগুলোকে আপনি ভ্যালিডেট করছেন, কিন্তু তার বিহেভিয়ারটা কিন্তু আপনি অ্যাপ্রুভ করলেন না। এক্ষেত্রে সেও ফিল করবে যে আমাকে ভ্যালিডেট করা হচ্ছে, আমাকে ডিসমিস করে দেওয়া হচ্ছে না আমার ইমোশনগুলোকে। তো একইভাবে একটা বাউন্ডারিও সেট হলো। 5, সেফ স্পেস দিন। হ্যাঁ, তো অনেকের ক্ষেত্রে দেখা যায় চাইল্ডরা বা টিনেজরা ইমিডিয়েটলি তারা কথা বলতে চায় না, তারা একটু সময় নিতে চায়। তো এক্ষেত্রে তারা যদি সময় চায়, একটু একা থাকতে চায়, তাহলে তাদেরকে দিতে পারেন। এক্ষেত্রে হয়তো বা তারা তাদের পছন্দের কোনো কাজ করলো বা নিজের মতো করে চিন্তা করলো। আই থিঙ্ক টাইম আউট দেওয়াটা খুব জরুরি। তো সন্তান যখন রেডি হবে তখন আপনি আবার তাকে অ্যাপ্রোচ করতে পারেন। এখনই বলতে হবে, এখনই সব ঠিক করতে হবে, এটার যেটা টেন্ডেন্সি এই জায়গাটা আমাদেরকে বন্ধ করতে হবে। 6, সবচেয়ে ইম্পর্টেন্ট, যখন শান্ত অবস্থায় থাকবে পরে যে কথা বলবেন তার সাথে। তখন হয়তো বা আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে আজকে কি হয়েছে বা কোন জিনিসটা তাকে অনেক ট্রিগার করেছে বা আপনি তাকে কিভাবে হেল্প করতে পারেন। হ্যাঁ, এই ওপেন এন্ডেড প্রশ্নগুলো তাকে করতে পারেন এবং অবশ্যই আপনি যে তার পাশে আছেন, তার ইমোশনটাকে যে আপনি বুঝতে পারছেন এই জিনিসটা তাকে বলবেন। তাহলে দেখবেন সে আস্তে আস্তে করে তাদের নিজের ইমোশনগুলো আপনাদেরকে শেয়ার করতে থাকবে। 7 হচ্ছে রেসপেক্ট দেয়ার অটোনমি। হ্যাঁ, প্রত্যেকটা টিনেজ ইন্ডিপেন্ডেন্সই চায়, এটা তাদের মানে ন্যাচারাল একটা প্রসেস এই বয়সে। তো আপনি যদি প্রত্যেকটা জিনিসে তাদের ডিসিশনকে কন্ট্রোল করেন তাহলে কিন্তু তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন বাড়বে, যেটা অ্যাঙ্গারের রূপ নিতে পারে। তো তাদের এইজ অ্যাপ্রোপ্রিয়েট অনুযায়ী আপনি হচ্ছে তাদেরকে কিছু টাস্ক বা তাদেরকে ডিসিশন মেক করতে দিতে পারেন। হয়তো বা সেটা হতে পারে পড়াশোনা কখন কোন সাবজেক্ট পড়বে সেই শিডিউলিংটা করতে পারে সে, আউটিং টাইমটা সে নিজে থেকে ফিক্স করতে পারে, অথবা তার হবি কি হবে, সে কি শিখতে চায়, এই জায়গাগুলো তাকে নিজে থেকে ডিসিশন নিতে পারেন। তার লাইফে প্রত্যেকটা জিনিস যদি আপনার কন্ট্রোলে থাকে, আপনি যদি ডিসাইড করে দেন, সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করবে। কিছু জিনিস সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে কম্প্যারিজন করা, গেলিং বা তার উপর চিল্লাচিল্লি করা, ইমিডিয়েট কোনো পানিশমেন্ট দিয়ে দেওয়া, ক্রিটিসিজম করা, এই জায়গাগুলো সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে। অ্যান্ড এই জায়গাগুলো তাদেরকে হয়তোবা ঘটনাটা বা সিচুয়েশনটা হয়তোবা সলভ হয়ে গেল বা এই প্রবলেমটা হয়তোবা পরে আর নেই, বাট আপনার উপরে বাবা মা হিসেবে তাদের যে ট্রাস্টটা আছে সেটা হয়তোবা এগুলো ভেঙে দিবে বা ট্রাস্টটা কমে আসবে। তো এই জিনিসগুলো একদমই করা যাবে না, এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন। এবং রাগের সাথে যদি কিছু জিনিস আপনারা দেখেন, যেমন অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের সাথে যদি আমরা ভায়োলেন্ট বিহেভিয়ার দেখি, যেমন আমরা সেলফ হার্মের কোনো টেন্ডেন্সি দেখি, অন্য কাউকে হার্ট করছে এমন কোনো টেন্ডেন্সি দেখি, তাছাড়া তাদের ডেইলি লাইফে সিগনিফিক্যান্ট এফেক্ট পড়ছে, যেমন তারা পড়াশোনা করতে পারছে না, তারা ঘুমাতে পারছে না, তাদের মানে এভরিথিং সব কিছুতে এফেক্ট করছে, তখন কিন্তু প্রফেশনাল হেল্প নেওয়াটা অনেক বেশি জরুরি। তো তখন অবশ্যই প্রফেশনাল হেল্প নেবেন এবং সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের শরণাপন্ন হয়ে একটা প্রপার ট্রিটমেন্টের আন্ডারে আসতে হবে।